প্রিয় ছাত্রবন্ধু, আজ তোমাদের ক্লাস 9-এর বল ও গতি চ্যাপ্টারের নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে আসবো নিউটনের প্রথম গতিসূত্র। গতিসূত্রে যাওয়ার আগে দু একটা কথা বলে নিই। গতি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানী আইজাক নিউটন তিনি তার প্রিন্সিপিয়াল গ্রন্থে গতি সংক্রান্ত 3টি সূত্র উল্লেখ করেছেন। তার পূর্ববর্তী বিজ্ঞানী গ্যালিলিওকে তিনি এই বিষয়ে অনুসরণ করেছিলেন। গতি সংক্রান্ত এই যে 3টি সূত্র, যেগুলি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র নামে পরিচিত আমাদের সকলের মধ্যেই, তো আমরা সেই 3টি গতিসূত্র সম্বন্ধে জানবো। আমরা প্রথমেই চলে যাব নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র শুনে নিই, জেনে নিই প্রথম গতিসূত্রটা কি। বাইরে থেকে বল প্রয়োগ না করলে, কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর আজীবন চলতে থাকবে। আবার বলি, কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে, অর্থাৎ বল প্রয়োগ করে তারা গতি অবস্থার পরিবর্তন করার চেষ্টা না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর অনন্তকাল, আজীবন বা অনন্তকাল চলতে থাকবে। একটু ব্যাখ্যা করে নিই। সাপোজ ধরা যাক একটা বস্তুকে আমরা মাটির উপরে রেখে দিলাম, তো এটাকে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ একে নাড়ানো বা ঠেলা বা টানা যদি না হয়, তাহলে কিন্তু এই আজীবন এই অবস্থায় রয়ে যাবে, এর অবস্থার কোনো পরিবর্তন করবে না। আবার একটি বস্তুকে যদি আমরা গড়িয়ে দিই, তো আমরা কি দেখি বস্তুটা অ্যাকচুয়ালি কিছুটা যাওয়ার পর থেমে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে যে মেঝের উপর তাকে রাখা থাকে, সেই মেঝের উপরে যে তলটা সেটা অমসৃণ হয়, এবং যে বলের কথা বলছি সেই বলটা, গোলকটা, সেটা তারও সারফেসটা কিছুটা অমসৃণ হওয়ার জন্য এই দুটো তলের মধ্যে বাধাজনিত বল কাজ করার জন্য, যেটাকে ঘর্ষণ বল বলে, সেই ঘর্ষণ বলের জন্য এই বলটা কিছু দূর গিয়ে থেমে যায়। কিন্তু যদি আমরা এই তলটাকে মসৃণ করে ফেলতে পারি, 100% মসৃণ, যেটা হয়তো করা সম্ভব না বাস্তবে, সেরকম কোনো তল নেই, যদি করে ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে এই বস্তুটাকে যদি আমরা ঠেলে দিই, ঠেলে দেওয়ার পর সে যে বেগ লাভ করবে, সেই বস্তুটা কিন্তু তখন সেই বস্তুটা সেই বেগে আজীবন চলতে থাকবে, যদি তলটা মসৃণ হয়, অর্থাৎ বাধাজনিত বল এক্ষেত্রে না থাকে। মূল বিষয় হচ্ছে এটা, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর আজীবন চলতে থাকবে। এটা হলো নিউটনের প্রথম গতিসূত্র এবং তার ব্যাখ্যা। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো ধারণা লাভ করতে পারি বস্তুর ধর্ম সম্বন্ধে, বস্তু সম্বন্ধে। একটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পেয়ে থাকি, বলের সংজ্ঞা। আর 2 নম্বর হচ্ছে একটা ধর্ম, যেটা বলে জাড্য ধর্ম। বলের সংজ্ঞা এবং জাড্য ধর্ম। প্রথম গতিসূত্রে আমরা একদম গতিসূত্রের প্রথমে উল্লেখ করেছি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তো এই বলটা আসলে কি? বল হচ্ছে বাহ্যিক এমন একটা প্রভাব, যে প্রভাবের দ্বারা আমরা কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির, বা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন বা কোনো বস্তুর আকারের পরিবর্তন করার চেষ্টা করি, সেই যে বাহ্যিক প্রভাব, সেই বাহ্যিক প্রভাবটাকে আমরা বলব বল। অর্থাৎ বাহ্যিক যে প্রভাবের দ্বারা কোনো বস্তুর স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থিতিশীল করার চেষ্টা করি, বা কোনো গতিশীল বস্তুর গতি অবস্থার পরিবর্তন করার চেষ্টা করি, বা
একটু অন্যভাবে বললে আর একটু বাড়িয়ে বললে যে কোনো বস্তুর যদি আকার আকৃতির পরিবর্তন করি বা করার চেষ্টা করি, তখন সেই যে বাহ্যিক প্রভাব সেটাকেই বলা হয় বল, ইংরেজিতে যেটাকে বলা হয় ফোর্স। তাহলে বলের সঙ্গে আমরা বললাম যার প্রভাবে কোনো বস্তুর স্থিতিশীল অথবা গতিশীল অবস্থার পরিবর্তন করার চেষ্টা করতে। একটা বস্তু স্থির আছে তাকে গতিশীল করব, আবার একটা বস্তু গতিশীল আছে তাকে আমরা বিরুদ্ধ বল প্রয়োগ করে স্থির করব, বা একটা বস্তু গতিশীল সে হয়তো সমবেগে যাচ্ছে তাকে হয়তো আমি একটু বেগ বাড়াবার চেষ্টা করব। তো এইগুলোর পিছনে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে বল, ইংরেজিতে এটাকে বলি ফোর্স। এটা হলো বল। এবং বলের প্রভাবে, বলের সংজ্ঞার মধ্যেই আমি যেটা বলে গেছি, বলের প্রভাবে কী কী ঘটে। তাহলে স্থির বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে, গতিশীল বস্তুকে আমরা স্থির করার চেষ্টা করি বিরুদ্ধ বলের দ্বারা। আচ্ছা, কোনো বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করার চেষ্টা করি বললাম, আবার কোনো বস্তুর আকার আকৃতিক পরিবর্তন করি বা পরিবর্তন করার চেষ্টা করি। তো এইগুলো হচ্ছে বলের প্রভাবে বস্তুর গতি অবস্থার পরিবর্তন হয়। যে বিষয়গুলো পরিবর্তন হয় সেগুলো বললাম। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে জাড্য। এটা একটা বস্তুর ধর্ম। এই জাড্য ধর্ম ইংরেজিতে বলা হয় ইনার্শিয়া। এই জাড্য ধর্মটা কি না, স্থির বস্তু বা গতিশীল বস্তুর, যদি আলাদা আলাদা করে বলি, স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা, একদম সহজ করে, স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা সেটাকে বলা হয় বস্তুর জাড্য ধর্ম। জাড্য ধর্ম বোঝার জন্য উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। স্থিতিজাড্যের উদাহরণ, স্থিতিজাড্যটা আবার বলিনি। আচ্ছা, জাড্য ধর্ম হচ্ছে এটা। আচ্ছা, জাড্যের দুটো ভাগ, স্থিতিজাড্য আর গতিজাড্য, সেটা বলে নিই। স্থিতিজাড্য আর এটা আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য আর গতিজাড্য, স্থির বস্তু স্থির থাকা প্রবণতা থেকে স্থিতিজাড্য, আর গতিশীল বস্তুর গতিশীলতা বজায় রাখার যে ধর্ম বা সমবেগে চলার যে সমবেগে তার বেগ মানে সমবেগ বজায় রাখার যে ধর্ম সেটাকে আমরা বলি গতিজাড্য। স্থির বস্তু স্থির থাকা প্রবণতাকে আমরা স্থিতিজাড্য বলি। একটা সহজ পরীক্ষা দিয়ে আমরা স্থিতিজাড্যের বিষয়টা বুঝবো। আমরা অনেকেই হয়তো জানি বা দেখেছি, আমি এক্ষুনি করে দেখাচ্ছি। ধরো একটা কাঁচের গ্লাস, তারপর একটা পোস্ট কার্ড আর তারপর একটি পয়সা। আমরা যদি এই পোস্ট কার্ডটিকে খুব দ্রুত আঘাত করি, পোস্ট কার্ডটি গতিশীল হবে। গতিশীল হওয়ার পর কি দেখব আমরা দুটো জিনিস লক্ষ্য করতে পারি। এক পোস্ট কার্ডের সঙ্গে পয়সাটি গতিশীল হয়ে ছিটকে পড়তে পারে, আর যেটা আমরা লক্ষ্য করবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে পোস্ট কার্ডটা ছিটকে যাবে, পয়সাটা আমাদের এই গ্লাসের মধ্যে ঢুকে পড়বে। আমরা সেটা দেখে নিই পরীক্ষাটা। আমার কাছে গ্লাস রয়েছে, অর্থাৎ স্থিতিজাড্যের আমরা পরীক্ষা দিচ্ছি। আমাদের যে গ্লাস রয়েছে, এটা পোস্ট কার্ডের মতো একটি কার্ড, সেটাকে উপরে রাখলাম। আর আমরা গ্লাস, পোস্ট কার্ড, পয়সাটাকে মাঝামাঝি অবস্থানে বসাতে হবে। এরপরে আমরা যদি খুব জোরে পোস্ট কার্ডটিকে আঘাত করি, কি ঘটে আমরা দেখতে লক্ষ্য করি। খুব জোরে আঘাত করলাম, দেখলাম পয়সাটা কিন্তু গ্লাসের মধ্যেই পড়লো। অনেকের মনে হতে পারে যে এটা এটা মনে হওয়ার এই ছিল যে পয়সাটা হয়তো পোস্ট কার্ডের সঙ্গে ছিটকে যাবে। ব্যাপারটা তা নয়। পোস্ট কার্ডটাকে খুব জোরে আঘাত করার জন্য ও গতিশীল হয়ে যায়। অবশ্যই পোস্ট কার্ডের উপরিতলটা মসৃণ হতে হবে, তা নাহলে ঘর্ষণ বল কিন্তু পয়সাকে টেনে নিয়ে গিয়ে ওর সঙ্গে বাইরে ফেলে দিতে পারত। সেই জন্য পোস্ট কার্ডের কথা বলা হয়, যে কোনো অমসৃণ তল দিয়ে কিন্তু এটা হবে না। তা জোরে আঘাত করার জন্য ও গতিশীল হয়ে যায়, কিন্তু পয়সাটা তার স্থিতিজাড্যের জন্য ওই একই অবস্থায় রয়ে যায়, এবং সেই জন্য সে কিন্তু বাইরে ছিটকে না পড়ে গ্লাসের মধ্যে পড়ে। এটা স্থিতিজাড্যের উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে স্থিতিজাড্যের। আরেকটা উদাহরণ দিই, যখন বাস চলতে শুরু করে, পাশে যে বাসের সিটে বসে থাকা যে প্যাসেঞ্জার, দেখা যায় যে সে চলার সঙ্গে সঙ্গে সে পিছনের দিকে হেলে পড়ছে। এর কারণটা কি? বাস যখন চলতে শুরু করে তখন ওই যে ব্যক্তি বা প্যাসেঞ্জার সিটে বসে আছে, বাসের সঙ্গে সঙ্গে তার শরীরের নিম্নাংশ গতিশীল হয়, কিন্তু ঊর্ধ্বাংশ স্থিতিজাড্য বজায় রাখার জন্য একই অবস্থায় থাকতে চায়। তাই পিছনটা খানিকটা শরীরের নিচের অংশটা খানিকটা এগিয়ে গেল, আর উপরের অংশ স্থিতিজাড্যের জন্য তার আগের অবস্থায় থাকতে যাওয়ার কারণে সামনেটাই শরীরের নিম্নাংশ এগিয়ে গেল, সামনের অংশ উপরের অংশটা একই জায়গায় থেকে যাওয়ার প্রবণতার জন্য
একদিন মনে হবে যেন লোকটা পিছন থেকে হেলে পড়ছে। তো এটা একটা স্মৃতিজাতির উদাহরণ, আরও অসংখ্য স্মৃতিজাতির উদাহরণ রয়েছে। গতিজাতের বিভিন্ন উদাহরণ, তার মধ্যে একটা তোমরা জানো বা দেখেছ বা আমরা প্রায় লক্ষ্য করি যে চলন্ত পাখার সুইচ বন্ধ করলে সেটা কিন্তু কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে স্থির হয়। এটা গতিজাতের, অর্থাৎ গতিশীলতা বজায় রাখার জন্য আস্তে 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 সে স্থির হয়। আবার পাখার সুইচ যখন অন করি সেটা কিন্তু আবার উল্টো দিকে স্থিতিজাতের উদাহরণ। তো এটা হয়ে গেল স্থিতিজাত আর গতিজাতের উদাহরণ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, আমরা বলের যে সংজ্ঞায় বলেছি, বলের দুটি ভাগ রয়েছে সেটা বলা হয়নি। বলের ভাগ, এক নম্বর হচ্ছে প্রতিমিত বল, দু নম্বর হচ্ছে অপ্রতিমিত বল। অ্যাকচুয়ালি ইংরেজিতে জানলে ভালো হয়। এটাকে বলা হয় ব্যালেন্স ফোর্স, এটা হচ্ছে আনব্যালেন্স। অর্থাৎ কোনো বস্তুর উপর যখন একাধিক বল প্রযুক্ত হবে এবং সেই একাধিক বলের প্রভাবে বস্তুটার উপর মোট বল যদি শূন্য হয়, তখন সেই বলটাকে বলা হবে, সেই বলগুলোকে বলা হবে প্রতিমিত বল। আর অপ্রতিমিত বল কি না, যখন কোনো বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হবে, সেই বলের প্রভাবে যখন বস্তুর উপর একটা লব্ধি বল পাবো, একটা নির্দিষ্ট দিকে সেই বলগুলোর একটা যোগফল পাবো, তখন সেই বলটাকে বলা হবে অপ্রতিমিত বল। প্রতিমিত বল একটা উদাহরণ, ধরো একটা সামনে একটা আমাদের একটা মেঝের উপরে একটা জিনিস রাখা আছে, আমরা উভয় দিক থেকে একটা মেঝের উপরে একটা বাক্স রাখা আছে। এই বাক্সের উপরে আমরা কি করলাম, এদিক থেকে এই বল দিলাম আর এদিক থেকে এই বল দিলাম। এই দুটো বল সমান ও বিপরীত হওয়ার জন্য এই বাক্সের উপর মোট বল হচ্ছে শূন্য, এবং এক্ষেত্রে এই বলগুলোকে বলা হবে, এই লব্ধি বলটা এক্ষেত্রে শূন্য হওয়ার জন্য এই বলগুলোকে বলা হয় প্রতিমিত বল। আর যদি ওই বাক্সটার উপরে একই অভিমুখে দুটো বল প্রয়োগ করি, তাহলে মোট বল অ্যাকচুয়ালি হবে 2F। এই বলটাকে বলা হবে অপ্রতিমিত বল বা আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, এগুলো আমরা ভেক্টর সংযোজন যখন করব, অর্থাৎ বলের সংযোজন যখন করব, তখন একটু আরও পরিষ্কার হবে। তো এই প্রসঙ্গে যেন বলে রাখলাম প্রতিমিত বল অপ্রতিমিত বল। তাহলে জাড্যের সংজ্ঞা, স্থিতিজাড্য, গতিজাড্য এবং তার বিভিন্ন ধরনের উদাহরণ আমরা কিন্তু দেখে নিলাম। আমরা চলে যাব বলের সংযোজন। বলের বলের সংযোজন। বলের সংযোজন, প্রতিমিত বল অপ্রতিমিত বলের ব্যাপারটা বললাম, বলের সংযোজন একটা সহজ উদাহরণ দিয়ে বলি। তোমরা দেখবে, ধরো যখন আমরা স্রোতযুক্ত নদীতে দাঁড় বেয়ে এগিয়ে চলি, একটা উদাহরণ দিয়ে লিখি বা বলার চেষ্টা করি। ধরো নদীর স্রোত বইছে এইদিকে, আর এটা নদীর পাড়, এটা দুটো নদী স্রোত দিচ্ছে এদিকে। আমরা হয়তো এরকম জায়গা থেকে নৌকো চালানো শুরু করলাম, আমরা উল্টো পাড়ে যাব, বা আমরা এরকম সোজা চালানোর চেষ্টা করলাম, অর্থাৎ আমরা এইভাবে যেতে চেষ্টা করলাম। স্রোত যাচ্ছে এইদিকে, আমরা সোজা এই পাড় থেকে ওই পাড়ে যাওয়ার চেষ্টা করছি। কি ঘটে, অ্যাকচুয়ালি দেখা যাবে যে আমরা যখন এই পাড়ে গিয়ে পৌঁছবো, আমরা দেখবো আমরা সোজাসুজি যাচ্ছি না, আমরা এরকম বাঁকাভাবে গিয়ে পৌঁছচ্ছি। এর কারণ কি? এর কারণ ওই নৌকার উপরে আমার দাঁড়ের জন্য একটা এই অভিমুখে বল কাজ করছে, আর স্রোতের জন্য একটা এই অভিমুখে কাজ করছে। ছবিটাকে যদি একটু অন্যভাবে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ভেক্টরটাকে যদি এইভাবে আঁকি, অ্যাকচুয়ালি বল হচ্ছে ভেক্টর রাশি, একটু আগে বলে নেওয়া দরকার। বল হচ্ছে একটা ভেক্টর রাশি, অর্থাৎ স্রোতের অভিমুখ এইদিকে, আর আমার দাঁড়ের মানে নৌকার বেগের অভিমুখ এইদিকে, এবং তাদের দুজনের প্রভাবে আমি যাচ্ছি এইদিকে। এই প্রশ্নে বলে রাখা দরকার যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর মানে যার মান এবং দিক আছে। তা সেই ভেক্টরকে আমরা এরকম একটা রেখা, তার মাথায় তীর দিয়ে প্রকাশ করি। এই রেখাটার দৈর্ঘ্যটা ওই ভেক্টরের মান নির্দেশ করে, আর তীর চিহ্নের অভিমুখটা তার দিক নির্দেশ করে। অর্থাৎ এটাকে যদি 5 নিউটন বল বলি, তাহলে এইটা হবে কি 10 নিউটন বল। এটা যদি নর্থ হয় বা সাউথ হয়, সাউথ, তাহলে একই অভিমুখে প্যারালাল, তাহলে 10 নিউটন বল সাউথ। বুঝা গেল? তাহলে এই
বলের সংযোজন করার জন্য এই বিষয়টা জেনে নেওয়া দরকার যে আমরা ভেক্টরকে একটা রেখা এবং তার মাথায় তীর দিয়ে প্রকাশ করি। রেখাটার দৈর্ঘ্যটা, ভেক্টরের মান, অর্থাৎ এখানে 10 নিউটন বল, দিকটা অ্যাকচুয়ালি এইদিকে যদি সাউথ বা নর্থ যেমন করবো, অর্থাৎ আমি যদি দিক চিহ্নিত করে দিই, এদিকে নর্থ, এদিকে সাউথ, আচ্ছা এদিকে ইস্ট, এদিকে হচ্ছে ওয়েস্ট, তাহলে এটা সাউথ না হয়ে এটা হবে ইস্ট হবে, অ্যাকচুয়ালি এটা ইস্ট। এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি। বলও হচ্ছে একটা ভেক্টর রাশি। তা আমরা সেই বলের সংযোজন শিখব, সিম্পল বলের সংযোজন। বলের সংযোজনের যে নিয়ম সেটা হচ্ছে সামান্তরিক নিয়ম। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রটা দেখে নিই। সামান্তরিক সূত্র সিম্পল। কোনো বিন্দুতে যদি দুটো বল ক্রিয়া করে, ধরো এইদিকে একটা বল কাজ করছে, এদিকে একটা বল, এটা এ বল এরকম ভেক্টর দিয়ে লেখা হয়, এটা বি বল কাজ করছে। কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলকে আমরা যদি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে ওই সামান্তরিকের কর্ণ, অর্থাৎ যে বিন্দুতে বলটা ক্রিয়া করছে সেই ক্রিয়া বিন্দু দিয়ে অঙ্কিত ওই সামান্তরিকের কর্ণ ওই দুটি বলের যোগফলের মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ বল যেহেতু একটা ভেক্টর রাশি, আরেকটু বোঝার জন্য বলি, ধরো এক্ষেত্রে এদিকে একটা 5 নিউটন বল কাজ করছে, আবার ওই একই দিকেই আরেকটা 5 নিউটন বল কাজ করছে, তাহলে টোটাল লব্ধি কত হবে? 10 নিউটন। অর্থাৎ যদি একই দিকে হয় তাহলে সেক্ষেত্রে যোগ করার সুবিধে, কিন্তু ভেক্টরগুলো, অর্থাৎ আমি যেমন বললাম এদিকে স্রোতের বেগ, এদিকে নৌকার বেগ যদি হয়, তাহলে সেক্ষেত্রে যোগের যে নিয়ম, এক্ষেত্রে তোমাদের একটাই নিয়ম আছে, সেটা হচ্ছে সামান্তরিক নিয়ম। অর্থাৎ এদিকে এ, অর্থাৎ যদি বলি নৌকার বেগ, এই স্রোতের বেগ, এদিকে হচ্ছে নৌকার বেগ, তাহলে আপাত মানে এই দুটো বেগের প্রভাবে ওই নৌকাটা যাবে কোন দিকে? সেই নৌকাটা যাবে, এই যে সামুদ্রিকটা আঁকলাম, সামুদ্রিকের যে কর্ণ, সামুদ্রিক এক্ষেত্রে দুটো কর্ণ আছে, এই যে দুটো ভেক্টর আছে, ভেক্টরের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ, এই কর্ণটাই কি হবে? ওই দুটো ভেক্টরের যোগফল, এটাকে যোগফল, যেটাকে আমরা ইংরেজিতে রেজাল্টেন্ট বলবো, কিন্তু বা বাংলায় লব্ধি বলা হয়। লব্ধি বললে বোঝার অসুবিধার জন্য সেজন্য বলছি যোগফল। এই দুটো ভেক্টরের এ ও বি এ ভেক্টরের যোগফল, সেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করব, সি ভেক্টর। অর্থাৎ এই দিকে উদাহরণ দিয়ে আবার বলছি, এদিকে স্রোতের বেগ, এদিকে নৌকার বেগ, অ্যাকচুয়ালি নৌকাটা যাবে এদিক বরাবর, এবং নৌকার যে প্রকৃত বেগ, সেই প্রকৃত বেগের থেকেও কিন্তু বেশি বেগে যাবে, যেহেতু ভেক্টরটার দৈর্ঘ্যটা বেড়ে গেছে। তাই এটা হচ্ছে সামান্তরিক সূত্র। আবার বলি, কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যদি একটি সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে ওই দুটি ভেক্টরের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ওই দুটি ভেক্টরের যোগফলের মান ও দিক নির্দেশ করবে। এইখানেও কিন্তু একটা কর্ণ রয়েছে, এই কর্ণের কথা বলছি না, দুটো ভেক্টরের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ওই দুটো ভেক্টরের যোগফলের লব্ধির দুটো ভেক্টরের যোগফলের মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ নৌকাটা যাবে অ্যাকচুয়ালি যাওয়ার চেষ্টা করছে এদিকে, কিন্তু যাবে অ্যাকচুয়ালি এই দিকে। আমরা আরও উদাহরণ জানি যে আমরা ধরো হঠাৎ ঝড় উঠলো বা জোরে বায়ু বইছে, আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, আমরা দেখি যে আমরা রাস্তা বরাবর একদিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বায়ুর প্রভাবে আমরা সেই জায়গায় সেই দিক বরাবর যেতে পারছি না, আমরা যেন একটু বেঁকে পড়ছি বা একটু অন্যদিকে চলে যাওয়ার উপক্রম করছি, বা আমাদের অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে যেন আমাদের মনে হয়। এগুলো কিন্তু সবই ভেক্টর যোগের উদাহরণ। ঠিক আছে, তা এইটা জানা, এটা একটু জেনে নেওয়া দরকার ছিল। এই প্রসঙ্গে প্রশ্ন পড়ে যে পাখি যখন ওড়ে কিভাবে ওড়ে, সেখানেও কিন্তু ওই ভেক্টর যোগের ব্যাপার রয়েছে। এটা তোমাদের প্রশ্ন, তোমাদের বইতে দেখে নিতে হবে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। আমি এইটা পড়ানোর পরেই আমি এই ভিডিওটা শেষে একটা কতগুলো প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাবে, গ্রুপে পাঠানোর দরকার নেই, সেটা আমি বলে দেবো। আচ্ছা, এটা যেমন বলের সংযোজন, তেমনি একটা ভেক্টর বা বলের বিভাজন রয়েছে। বিভাজন, এটা বলের সংযোজন হলো, তার জন্য সামান্তরিক সূত্র লিখলাম, বলের বিভাজন। বলের বিভাজন, বলের বিভাজনটা কি? বলের বিভাজন হচ্ছে বলের সংযোজনের একটা বিপরীত প্রক্রিয়া। ধরো একটা বল কাজ করছে এদিকে, আর বল কাজ করছে, আমরা চাইছি এই বলটাকে এমন দুটো দিকে ভাগ করব যে যাতে ওদের এই দিকে দুটো বরাবর এই দুটো দিকে ভাগ করব। তো এই দুটো দিকে ভাগ করব, এমনভাবে ভাগ করব যাতে করে এই
দুটো ভাগের সমষ্টি যেন আর হয়, অর্থাৎ সামান্তরিক সূত্রে বলের সংযোজনে যেখানে দুটো ভেক্টরকে যোগ করে একটা করেছিলাম, এখানে একটা ভেক্টরকে ভেঙে দুটো ভেক্টর তৈরি করব, এমনভাবে তৈরি করব যাতে করে কি হয় না এই দুটো যে অংশ পাবো, এই যে আর ভেক্টর, তাকে দুটো দিক বরাবর ভেঙেছি, একটাকে ওই হিসেব অনুযায়ী বড় হাতের এ বড় হাতের বি, অর্থাৎ আর কে আমি যদি এই দুটো দিকে ভেঙে ফেলি, ঠিক আছে, এই আর ভেক্টরকে এখানে ও নাম দিয়ে দিই, ও পি, এদিকে কিউ আর এদিকে এস দিয়ে দিই। দেখো ওপি দিক বরাবর আর ভেক্টরটা ছিল, তাকে ও কিউ এবং ও এস বরাবর দুটো অংশে ভেঙে ফেলেছি, এ আর বি, এবং এই দুটো অংশের সমষ্টি কিন্তু উল্টো দিক দিয়ে আর ভেক্টরকে ফেরত দেবে, অর্থাৎ ঘুরিয়ে যদি বলি আর ভেক্টরের দুটো উপাংশ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে। তো এটাকে বলে ভেক্টর বিভাজক, যেটা কিনা সামান্তরিক অর্থাৎ বলের সংযোজনের একটা বিপরীত প্রক্রিয়া। এর একটা উপযোগিতা আছে। উপযোগিতাটা কি, ভেক্টরটাকে এই যে দুটো দিকে ভাগ করেছি, এই দুটো দিক যদি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, উদাহরণটা কি, মানে বিষয়টা কি না, ধরো এরকম একটা ভেক্টর আর, তাকে আমি দুটো সমকৌণিক দিকে ভাগ করছি, আর ভেক্টর, দেখো এটা হচ্ছে আর ভেক্টর, তাকে দুদিকে ভাগ করেছি, এদিকে একটা এদিকে একটা, যে দুটো দিকে ভাগ করেছি একটা যে দুটো দিকে ভাগ করেছি সেটা এদিকে যদি এ বলি আর এদিকে যদি বি বলি, এদিকে নাম দিয়ে দিই ও পি, এদিকে কিউ, এদিকে এস। এই ও কিউ আর ও এস, এই যে দুটো ভাগ হয়েছে, দুটো খণ্ড মানে উপাংশ হয়েছে, এগুলোকে উপাংশ বলা হয়, একটা এ উপাংশ একটা বি উপাংশ, বা যদি যান্ত্রিকভাবে বলি ও কিউ আর ও এস দিক বরাবর যে দুটো উপাংশ, এরা কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এই গোটা কোণটা 90 ডিগ্রি, এখানে কিন্তু তা ছিল না, এই গোটা কিন্তু 90 ডিগ্রি ছিল না। এই ধরনের ভেক্টর বিভাজনকে বলা হয় সমকৌণিক ভেক্টর বিভাজন বা বলের বিভাজন, সমকৌণিক বিভাজন বলা হয়। বল একটি ভেক্টর, সেজন্য অ্যাকচুয়ালি এইটা ইন জেনারেল এটাকে বলা হয় ভেক্টর বিভাজন। তো এই বিভাজনটা সমকৌণিক বিভাজন, এর একটা উপযোগিতা আছে, একদম সরাসরি চলে আসি উপযোগিতায়। যে প্রশ্ন আছে যে আমরা যখন রোলার দেখেছি, আমরা যখন ক্রিকেট ম্যাচে দেখেছি রোলার, সেখানে কি হয় না, রোলারকে আমরা পিচ খেলা হয়ে যাওয়ার পর পিচের উপর যে মাটিগুলো উঠে যায়, সেগুলোকে আবার বসিয়ে দেওয়ার জন্য আমরা রোলার চালাই। তো আমরা দুভাবে রোলারকে চালাতে পারি, পিচের উপর দিয়ে রোলারকে টানতে পারি, আবার রোলারকে ঠেলতে পারি। প্রশ্ন পড়ে রোলার টানা সুবিধাজনক না ঠেলা সুবিধাজনক, তাহলে কোশ্চেন হচ্ছে রোলার টানা বা ঠেলা কোনটি সুবিধাজনক? রোলার টানা বা ঠেলা কোনটি সুবিধাজনক, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। আমি প্রশ্নে দেবো এটা। আমরা চলে আসি রোলার টানা বা ঠেলা কোনটি সুবিধাজনক। আমি এই দিকে একটু ছবি এঁকে দেখাই। একটা রোলার টানলাম, এটা রোলার চাকাটা, ত্রিমাত্রিক চাকা। প্রথমে দেখি টানাটা, আমরা যখন টানি একটা কোণে টানি, এফ বল দিয়ে টানছি, ঠিক আছে। কি ঘটে এখানে, এফ বল দিয়ে টানলে এই ভেক্টর বিভাজন থেকে এটা ব্যাখ্যা করবো। এই যে ভেক্টর বিভাজন, একে যখন টানা হয় তখন এই দুটো উপাংশ থাকে, একটা অনুভূমিক দিকে, একটা হচ্ছে উলম্ব দিকে, ঠিক আছে। একটা অনুভূমিক, এর বোঝার সুবিধার জন্য একটা অনুভূমিক দিকে এভাবে টানছি, এটাকে টানছি, ঠিক আছে, এফ বলে টানছি, ভেক্টর দিয়ে বোঝালে এভাবে বলে টানছি। তাহলে এই বলটা দুটো উপাংশ আছে, এইটা অনুভূমিক উপাংশ বলা হয়, এটাকে উলম্ব উপাংশ, অর্থাৎ এই বলটার পরিবর্তে এই বলটা যখন প্রয়োগ করছি অ্যাজ ইফ যেন বলটা কিভাবে প্রযুক্ত হচ্ছে, এই বলটা একটা অংশ যেন এইভাবে তাকে টানছে, আর একটা অংশ তাকে যেন উপর দিকে চাগিয়ে তুলছে, অর্থাৎ এই বলটা টানছে এদিকে, কিন্তু তার প্রভাব এই দিকে আর এদিকে থাকছে। এটা ভেক্টর বিভাজন দিয়ে আমরা ব্যাপারটাকে ব্যাখ্যা করছি। তাহলে কি ঘটছে, এই বলের প্রভাবে এই বলের দুটো উপাংশ, একটা অনুভূমিক একটা উলম্ব, এই দিকে দিয়ে কাজ করছে। এই উপাংশটা কি করে, এটাকে যদি এ দিয়ে লিখি, ঠিক আছে। এই উপাংশ সামনের দিকে রোলারটাকে গড়িয়ে নিয়ে যাবে, সম্মুখ বল, আর এই উপাংশ তার নিচের দিকে যে ওজন, যেটাকে আমরা রোলারের
ভর যদি এম হয়, সেই ওজন যার বিপরীতে এই বলটা কাজ করছে, ওজনের বিপরীতে কোনো বল কাজ করলে কি হয়, বস্তুর ওজনটা কমবে, বস্তু অপেক্ষাকৃত হালকা হবে, যার ফলে বস্তুটাকে সহজেই কিন্তু সামনের দিকে নিয়ে যেতে পারবো। ঠেলার ক্ষেত্রে কি হয়, এটা টানার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে আমি এইখানে ছবিটা আঁকলাম, একটু বড় হয়ে গেল, ছোট করে আঁকি, এইখানে ছবিটা আঁকলাম। দেখো ঠেলার ক্ষেত্রে এরকম একটা অ্যাঙ্গেল করে ঠেলবো, এর দুটো উপাংশ হবে, আমি যদি এইখান থেকে টানি এদিক থেকেও টানা যেতে পারে, এখান থেকেও বলটা প্রয়োগ হতে পারে, আমি এদিকে না করে এদিকেও করতে পারি তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এই দুটো বলের দুটো উপাংশ, একটা এই যে ঠেললাম একটা নিচের দিকে আর একটা হচ্ছে এবং পাশের দিকে। যখন ঠেলা হয় এফ বলে, যখন এফ বলে ঠেলা হয়, এদিকে উপাংশ থাকছে এ বা বি বলছি এটাকে, বি, আর এদিকে হচ্ছে এ। এই এ ভেক্টরটা, এফ বলের এ উপাংশটা যেটাকে বলা হয় অনুভূমিক অংশ, অর্থাৎ অনুভূমিক বরাবর কাজ করছে বলে সেটা রোলারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই বি যেটা কিনা বস্তুর ওজনের দিকেই কাজ করছে, এমজি, এমজি একটা ভেক্টর যেটা অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে সেটাই হচ্ছে এমজি বা ওজন। এমজি এবং বি দুটোই একই দিকে কাজ করছে, অর্থাৎ এমজি তো আছেই, প্লাস ওইদিকে আরেকটা বল কাজ করার জন্য আপাতভাবে বস্তুর ওজনটা বেড়ে যাবে। আপাতভাবে বস্তুর ওজন বেড়ে গেলে কি হবে, একে ঠেলা অসুবিধা হবে। এখানে কি হচ্ছে, আপাত ওজন কিছুটা হ্রাস হবে। তাহলে এই ভেক্টর বিভাজন থেকে এবং সমকোণী ভেক্টর বিভাজন থেকে দেখতে পাচ্ছি যে রোলার টানা সুবিধাজনক, রোলার ঠেলা থেকে। এবং আমরা প্র্যাকটিক্যালি দেখেও থাকি সেটা, যে কোনো বস্তুকে টেনে নিয়ে গেলে যতটা সহজে টেনে নিয়ে যাওয়া যায়, ঠেলার ক্ষেত্রে ততটা সুবিধা হয় না। তো ছাত্রবন্ধুরা, এই পর্যন্তই প্রথম সূত্র এবং তার আনুষঙ্গিক যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই সম্বন্ধীয় কিছু প্রশ্ন আমি তোমাদের পাঠাবো। তো তোমরা সেই উত্তরগুলো আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাবে, বইটা ভালো করে পড়বে, বইয়ের সঙ্গে মিলিয়ে খাতা করবে একটা, ঠিক আছে। খাতাতে তোমরা লিখবে আমাদের আমাদের যে ভিডিওটা সেটা দেখে, বই দেখে বিষয়গুলোকে লেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, একটা খাতা বানাবে এবং যে প্রবলেমগুলো করবো সেগুলো খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে। এটা তোমরা ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে।